আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আইসিটি বিষয়ের এই যে দ্বিতীয় অধ্যায় সম্পর্কিত যশোর বোর্ড 2024 সালে যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। প্রথমে প্রশ্নটা দেখি কি প্রশ্নে কি বলা আছে। এই যে প্রশ্ন আমি উপস্থাপন করলাম, তো প্রশ্নের উদ্দীপকের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক এবং খ এই দুটো আমরা উদ্দীপক ছাড়াই উত্তর দিতে পারি। ক নম্বরে বলেছে মোডেম কি। তো মোডেমের সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি, লক্ষ্য করি। মোডেম একটি ইন্টারনেট সংযুক্তকারী ডিভাইস, নেটওয়ার্ক সংযুক্তকারী ডিভাইস মোডেম। মোডেম এমন একটি ডিভাইস যা একই সাথে প্রেরক এবং প্রাপক হিসেবে কাজ করে। অর্থাৎ প্রেরণ করার জন্য মোডেম ব্যবহার করা যায়, আবার প্রাপকের জন্য পাওয়ার জন্য মোডেম ব্যবহার করা যায়। মোডেম শব্দটি মডুলেটর এবং ডিমডুলেটর শব্দের সংক্ষিপ্ত রূপ। মডুলেটর হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা, আর ডিমডুলেটর হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা। তো এই ক্ষেত্রে মডুলেটরের মো, ডিমডুলেটরের ডেম। মডুলেটরের প্রথম অংশ মো আর ডিমডুলেটরের প্রথম অংশ ডেম, একত্রে মডেম শব্দটি এসেছে। তো এইভাবে ক নাম্বারের উত্তর দিতে পারি। আবার উদ্দীপক খ নাম্বারে কি বলেছিল, ডেটা ব্লক আকারে স্থানান্তর হয়। এবার ডেটা ব্লক আকারে স্থানান্তর হয় সাধারণত সিনক্রোনাস ট্রান্সমিশন মেথডে, তাই না? সিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমের ব্যাখ্যা দিব। এই যে লক্ষ্য করি, আমি দ্রুত লিখে দিলাম সবাই সেভ করার জন্য। এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে একটা করে ব্লক শিফট হয় বা স্থানান্তর হয়, একটা করে ব্লক ট্রান্সমিট হয়, এবং একটা ব্লকের মধ্যে সর্বনিম্ন 80টি এবং সর্বোচ্চ 132টি পর্যন্ত ক্যারেক্টার থাকে। তো আমরা যদি লিখতে চাই এইভাবে লিখতে পারি, সিনক্রোনাস ট্রান্সমিশনের ডেটা ব্লক আকারে বা প্যাকেট আকারে স্থানান্তর হয় যে পদ্ধতিতে প্রথমে প্রেরক স্টেশনে প্রাইমারি স্টোরেজ ডিভাইসে ডেটাগুলোকে সংরক্ষণ করা হয়, তারপরে এই ক্যারেক্টারগুলোকে ব্লক তৈরি করা হয় এবং সমান বিরতিতে প্রতিবার একটি করে ব্লক এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে পাঠানো হয়। তাকে বলা হয় সিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম। আমি আবারও বলছি, লক্ষ্য করি, সিনক্রোনাস ট্রান্সমিশনটা হচ্ছে প্রথমে ডেটাগুলোকে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসে বা একটা মেমোরিতে সংরক্ষণ করা হয়, তারপর সেখানে ডেটাগুলোকে ভাগ করা হয় এক একটা ব্লক আকারে। একটা ব্লকে সর্বনিম্ন 80টি, সর্বোচ্চ এই এই যে প্রতিটি ব্লকে সর্বনিম্ন 80, সর্বোচ্চ 132টি পর্যন্ত ক্যারেক্টার থাকে। তারপরে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে একটা করে ব্লক যায়। একটা ব্লক যাওয়া মানে কি, কমপক্ষে 80টা অক্ষর চলে যাবে। এইভাবে এই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে ডেটা ট্রান্সমিট হয়। 2 নম্বরের জন্য আরেকটু লিখতে পারি আমরা। এখন এই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের শুরুতে এবং শেষে বিশেষ করে 2 বাইটে যদি মনে করি, এদিকে 2 বাইট, এদিকে 2 বাইট, শুরুতে হেডার থাকে 2 বাইটের, শেষে ট্রেলার থাকে 2 বাইটের। তাহলে একটা ব্লক যদি 80 বাইট হয়, মানে 80টি অক্ষর বিশিষ্ট হয়, তাহলে 80টা অক্ষরের সাথে আরো 80 বাইটের সাথে আরো 4 বাইট যুক্ত হয়ে মোট 84 বিট পাঠায়। সেজন্য সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সাথে হেডার টেলারের সম্পর্ক। শুরুতে হেডার থাকে যার সাইজ 2 বাইটের কাছাকাছি, শেষে টেলার থাকে যার সাইজ 2 বাইটের কাছাকাছি। 2 বাইট মানে 16 বিট। তো এইভাবে ব্যাখ্যা দিতে পারি। উদ্দীপকে যাব এবার। উদ্দীপকের আলোকে গ নাম্বারে বলেছিল, মুগ্ধের বাসায় কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই যে এখানে বলা আছে, এই যে সে তার বাসায় IEEE এই 802.11 স্ট্যান্ডার্ড ব্যবহার করেছে। আচ্ছা, IEEE স্ট্যান্ডার্ড এই 802.11টা হচ্ছে ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড। তার মানে ওয়াইফাই এর ব্যাখ্যা দিতে হবে। এই 11 হচ্ছে ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড। ওয়াইফাই এর আমরা ব্যাখ্যা দিব, এইভাবে দিতে পারি। উদ্দীপকে বর্ণিত মুগ্ধের বাসায় মাঝে মাঝে এই IEEE স্ট্যান্ডার্ড এত এর প্রযুক্তির সাহায্যে তথ্য আদান প্রদান করে থাকে। এটি একটি ওয়াইফাই প্রযুক্তি, এটি একটি ওয়াইফাই প্রযুক্তি। আচ্ছা, তাহলে আপনি ওয়াইফাই ব্যাখ্যা দিতে বলেছেন। ওয়াইফাই কাকে বলে প্রথমে লিখব। ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। এটি একটি তারবিহীন নেটওয়ার্ক প্রযুক্তি। ওয়াইফাই হচ্ছে একটি তারবিহীন নেটওয়ার্ক প্রযুক্তি, যার মাধ্যমে উচ্চ গতির ইন্টারনেট সংযোগের মাধ্যমে তথ্য আদান প্রদান করা যায়। এখানে যে IEEE এর পূর্ণরূপ আমি লিখে দিয়েছি, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এটা
ওয়াইফাই কিছু বৈশিষ্ট্য লিখবো, আমরা দ্রুত লিখে দিই সময় সেভ করার জন্য। ওয়াইফাই এর মাধ্যমে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ওয়াইল্যান নেটওয়ার্ক তৈরি করা হয়। ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হচ্ছে, এটা প্রশ্নে দেওয়া ছিল 802.11, 2 থেকে 5 গিগাহার্টজের ওয়াইফাই ফ্রিকোয়েন্সিতে কাজ করে। ওয়াইফাই এর কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার পর্যন্ত হয়ে থাকে। ওয়াইফাই নেটওয়ার্ক কোনো লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া লাগে না, যেমন আমার বাসায় ওয়াইফাই লাগাইছি, কোনো অনুমোদন নেওয়া লাগেনি। ওয়াইফাই এর ব্যান্ডউইথ হচ্ছে 10 mbps থেকে 50 mbps, এবং ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড সাধারণত আমরা তারের মাধ্যমে আমাদের প্রয়োজন হয় না, তার ছাড়া আমরা রাউটারের মাধ্যমে ওয়াইফাই সংযোগ দিতে পারি, এবং এই নতুন সংযুক্ত করে ডিভাইস ইচ্ছে মতো বাড়ানো যায় ওয়াইফাই এর ক্যাপাসিটি অনুযায়ী। ওয়াইফাই এর বিশেষ করে সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা রয়েছে, অল্প কিছু অসুবিধা আমরা এখন দেখব। ওয়াইফাই ডেটা পারাপারের গতি মধ্যম মানের, ফলে গতি অনেক সময় কমে যায়। রাউটার যদি স্পিড না থাকে, রাউটার যদি উন্নত মানের না হয়, তাহলে কিন্তু স্পিড কমে যায়। আবার বিস্তৃত এলাকায় বা দূরে ডেটা পাঠানো যায় না, এটা একটা সমস্যা। নিরাপত্তা অনেক সময় ঝুঁকি থাকে যদি দুর্বল নেটওয়ার্ক হয়। বিদ্যুৎ খরচের একটা ব্যাপার আছে, বিদ্যুৎ খরচ অন্যান্য স্ট্যান্ডার্ডের তুলনায় বেশি থাকে, এবং ডিভাইস ছাড়া সিগন্যাল অনেক সময় জ্যামের সৃষ্টি হয়। এই ডিভাইস দ্বারা আমরা যখন পরিচালনা করি, অনেক সময় সিগন্যাল বা তথ্য ডেটা ক্ষেত্রে বিভ্রাটের সৃষ্টি হয় বা জ্যামের সৃষ্টি হয়। এগুলা অল্প কিছু অসুবিধা রয়েছে, সুবিধাই বেশি, তাই না? এখন আমরা ওয়াইফাই এর ব্যবহার দেখবো। আমি দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য। এই যে বিভিন্ন বাড়ি, অফিস, আদালতে ওয়াইফাই ব্যবহার করা হয়, হোটেল, বিমানবন্দর, বিশ্ববিদ্যালয়, রেস্তোরাঁয় ব্যবহার করা হয় ওয়াইফাই, শহরে ব্যবহার করা হয়, শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়, বিভিন্ন ক্ষেত্রে ওয়াইফাই ব্যাপক ব্যবহার রয়েছে। তো আমি একটু বেশি ব্যাখ্যা দিয়েছি, তোমরা এতটুকু লিখলে ফুল মার্কস পাবে, এর চেয়ে বেশি কম হতে পারে লেখা, কারণ এটা তো লেখা আমি মূলত মেন বিষয়টা আলোচনা করেছি, হুবহু এরকম লিখতে হবে এমনটি না, তবে আমি বেসিক জিনিসটা আলোচনা করেছি, এখন তোমরা নিজে লিখতে পারবে। ঘ নাম্বার বলেছিল মুগ্ধ এর অফিসে কোন ধরনের নেটওয়ার্ক টপোলজি স্থাপিত হচ্ছে তা ব্যাখ্যা করো। আচ্ছা, এই যে যেখানে একটি কেন্দ্রীয় ডিভাইসের উপর একটি নেটওয়ার্ক তৈরি করবে, যেখানে একটি কেন্দ্রীয় ডিভাইস থাকবে, কেন্দ্রীয় ডিভাইসকে কেন্দ্র করে যদি নেটওয়ার্ক পরিচালিত হয়, সেটি হচ্ছে স্টার টোপোলজি। স্টার টোপোলজির ব্যাখ্যা দিব, যাই সমাধানের চেষ্টা করি। এইভাবে লিখবো, আমরা দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। এই যে লক্ষ্য করি, উদ্দীপকে উল্লেখিত মুগ্ধ তার অফিসে স্টার টোপোলজি ব্যবহার করা হয়েছে বা ব্যবহার করতে যাচ্ছে আর কি। যে টোপোলজিতে সবগুলো কম্পিউটার একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত থাকে, এই যে টোপোলজিতে সবগুলো ডিভাইস একটি কেন্দ্রীয় হাব বা সুইচের সাথে যুক্ত থাকে, মাঝখানে যেটি থাকবে এটি হাব বা সুইচ। এই হাব বা সুইচের মাধ্যমে এই সব কম্পিউটারগুলো নিয়ন্ত্রিত হবে, এটাকে বলা হয় স্টার টোপোলজি। তো এই সংজ্ঞাটা লিখলাম। এরপরে আমরা আরো স্টার টোপোলজিকে সুইচ এবং হাব দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিছুক্ষণ আগে আমি বলেছি। স্টার টোপোলজির কিছু বৈশিষ্ট্য লিখবো, আমি দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য। লিখে দেওয়ার পরে বুঝিয়ে দিব, ওকে? আচ্ছা, লিখে দিলাম, এবার বুঝিয়ে দিব। কোনো কম্পিউটার এই কম্পিউটার যদি এই কম্পিউটারকে ডেটা ট্রান্সফার করতে চায়, তাহলে প্রথমে সুইচ বা হাবে পাঠাবে, তারপর এখান থেকে ওই কম্পিউটারে দিবে। এটা হচ্ছে এই টোপোলজির বৈশিষ্ট্য। হাব বা সুইচ এটা নিয়ন্ত্রণ করে। স্টার টোপোলজিতে বিশেষ করে আমরা যদি কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি করি, তাহলে আমাদের হাবের পোর্ট বৃদ্ধি করতে হবে। অর্থাৎ হাব বা সুইচের পোর্টের উপর কম্পিউটারের সংখ্যা হ্রাস বৃদ্ধি নির্ভর করে। এগুলো হচ্ছে এই স্টার টোপোলজির কিছু বৈশিষ্ট্য। এবার আমরা স্টার টোপোলজির কিছু সুবিধা দেখব। আমি একটু দ্রুত লিখে দিচ্ছি, বারবার বলছি সময় সেভ করার জন্য, একটু দ্রুত লিখছি, জাস্ট সময় সেভ করার জন্য। স্টার টোপোলজির কিছু সুবিধা রয়েছে। মেন যে সুবিধা সেটি হচ্ছে, এখানে যে ডিভাইসগুলো রয়েছে, কোনো একটি ডিভাইসে যদি সংযোগে প্রবলেম হয়, তাহলে এই ডিভাইসগুলোতে নেট থাকবে, কোনো প্রবলেম হবে না, এটা একটা সুবিধা। আবার হাবের সংখ্যা বাড়িয়ে আমরা বেশি কম্পিউটার যুক্ত করতে পারি, এটা একটা সুবিধা। নেটওয়ার্কের সমস্যা হলে কোন জায়গায় সমস্যা হয়েছে সেটা নির্ণয় করা সহজ হয়। যেমন আমি নেটওয়ার্কে যদি প্রবলেম হয়, এই সবগুলো কম্পিউটারে ইন্টারনেট আছে, তার মানে কি হাবে সমস্যা নাই, তাহলে যে সব কম্পিউটারে নাই ইন্টারনেট, ওইটাতে সমস্যা, তাই না? তবে হাব যদি প্রবলেম হয়, তাহলে তো টোটাল নেটওয়ার্ক অচল হয়ে পড়বে।
নেটওয়ার্কের কোনো একটি কম্পিউটার বিকল হলে নেটওয়ার্কের সমস্যা হয় না। এই যে একটি কম্পিউটার যদি নষ্ট হয় অন্য কম্পিউটারগুলোতে নেটওয়ার্ক থাকবে। এইগুলি হচ্ছে স্টার টপোলজির কিছু সুবিধা। এখন স্টার টপোলজি কিন্তু গতি অন্যান্য টপোলজির তুলনায় বেশি থাকে, স্পিড বেশি থাকে, এটা একটা সুবিধা। স্টার টপোলজির কিছু অসুবিধা রয়েছে। আমাদের যেহেতু এই সম্পূর্ণ অংশ আলোচনা করতে বলেছিল, সেজন্য আমরা কি আলোচনা করলাম? স্টার টপোলজি কাকে বলে, স্টার টপোলজির বৈশিষ্ট্য, স্টার টপোলজির সুবিধা, স্টার টপোলজির কিছু অসুবিধা লিখব। কেন্দ্রের হাব যদি মাথা নষ্ট হয়, এই কেন্দ্রের হাব যদি নষ্ট হয়, বিকল হয়, তাহলে পুরো নেটওয়ার্কের সমস্যা হবে। এটা একটা প্রবলেম। এই টপোলজিতে অধিক সংখ্যক তার লাগে, এদিকে তার, ওদিকে তার, ওদিকে তার, তার বেশি লাগে এই টপোলজিতে, সেটা একটা সমস্যা। কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি করলে গতি কমে যায়, যদি কম্পিউটারের বেশি সংখ্যা বৃদ্ধি করে তাহলে অনেক সময় স্পিড কমে যায়। এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি, তোমরা আরেকটু লেখার চেষ্টা করবে। এখন তোমরা যদি বই পড়ো তাহলে স্টার টপোলজি সম্পর্কে আরো ব্যাখ্যা দিতে পারবে। আশা করি এখন তোমরা পারবে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।